নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি প্রদীপ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে চেনা জানা প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নেওয়ার অনুরোধ রইল। আজ উপন্যাসের 9ম পর্ব। এখান থেকে কলকাতায় যাবার সময় হয়ে এলো। বিকেলে আমি বটতলার পুকুরের ঘাটে বসে মাছ ধরা দেখছি। নবীন মুহুরী এসে বললে, তোমায় ডাকছেন মেজবাবু। ওর মুখ দেখে আমার মনে হলো গুরুতর একটা কিছু ঘটেছে, কিংবা ওই আমার নামে কি লাগিয়েছে। নবীন মুহুরী এরকম বার কয়েক আমার নামে লাগিয়েছে এর আগেও, কারণ তার চুরির বেজায় অসুবিধে ঘটছে আমি থাকার দরুন। মেজবাবু চেয়ারে বসে, কুঞ্জু নায়েব সেখানে দাঁড়িয়ে। মেজবাবু আমাকে মানুষ বলেই কোনোদিন ভাবেননি। এ পর্যন্ত আমি পারতপক্ষে তাকে এড়িয়েই চলে এসেছি। লোকটার মুখের উগ্র দাম্ভিকতা আমাকে ওর সামনে যেতে উৎসাহিত করে না। আমায় দেখে বললেন, শোনো এদিকে, কলকাতায় গিয়ে তুমি অন্য জায়গায় চাকুরির চেষ্টা করবে। তোমাকে 1 মাসের নোটিশ দিলাম। কেন, কি হয়েছে? তোমার মাথা ভালো না, এ আমিও জানি, নবীনও দেখেছে বলছে। হিসেবপত্রে প্রায় গোলমাল হয়। এরকম লোক দিয়ে আমার কাজ চলবে না। স্টেটের কাজ তো ছেলে খেলা নয়। নবীন এবার আমাকে শুনিয়েই বললে, এই তো সেদিন আমার সামনেই হিসেব মেলাতে মেলাতে মৃগী রোগের মতো হয়ে গেল। আমি তো ভয়ই অস্থির। মেজবাবুকে বিদ্বান বলে আমি সম্ভ্রমের চোখেও দেখতাম। বললাম, দেখুন, তা নয়। আপনি তো সব বোঝেন, আপনাকে বলছি। মাঝে মাঝে আমার কেমন একটা অবস্থা হয় শরীরের ও মনের, সেটা বলে বোঝাতে পারিনি। কিন্তু তখন এমন সব জিনিস দেখি, সহজ অবস্থায় তা দেখা যায় না। ছেলেবেলায় আরো অনেক দেখতুম, এখন কমে গিয়েছে। তখন বুঝতাম না, মনে ভয় হতো। ভাবতাম এসব মিথ্যে, আমার বুঝি কি রোগ হয়েছে। কিন্তু এখন বুঝেছি এর মধ্যে সত্যি আছে অনেক। মেজবাবু কৌতুক ও বিদ্রুপ মিশ্রিত হাসি মুখে আমার কথা শুনছিলেন। কথা শেষ হলে তিনি কুঞ্জ নায়েবের দিকে চেয়ে হাসলেন। নবীন মুহুরীর দিকে চাইলেন না, কারণ সে অনেক কম দরের মানুষ। স্টেটের নায়েবের সঙ্গে তবুও দৃষ্টি বিনিময় করা চলে। আমার দিকে চেয়ে বললেন, কতদূর পড়াশোনা করেছো তুমি? আইএ পাশ করেছিলাম শ্রীরামপুর কলেজ থেকে। তাহলে তোমায় বোঝানো আমার মুশকিল হবে। মোটের ওপর ওসব কিছু না। নিউরোটিক যারা, নিউরোটিক বোঝো, যাদের স্নায়ু দুর্বল তাদের ওই রকম হয়। রোগই বই কি, ও একরকম রোগ। আমি বললাম, মিথ্যে নয় যে তা আমি জানি। আমি নিজের জীবনে অনেকবার দেখেছি ওসব সত্যি হয়েছে। তবে কেন হয় এইটাই জানি নে, সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি। আমি সেন্ট ফ্রান্সিস অফ আসিসির লাইফে পড়েছি, তিনিও এরকম দেখতেন। মেজবাবু ব্যঙ্গের সুরে বললেন, তুমি সেন্ট হয়ে গিয়েছ দেখছি। পাগল কি আর গাছে ফলে? নবীন ও কুঞ্জ দুজনেই মেজবাবুর প্রতি সম্ভ্রম বজায় রেখে মুখে কাপড় চাপা দিয়ে হাসতে লাগল। আমি নানা দিক থেকে খোঁচা খেয়ে মরিয়া হয়ে উঠলাম। বললাম, আর শুধু ওই দেখি যে তা নয়, অনেক সময় মরে গিয়েছে এমন মানুষের আত্মার সঙ্গে কথা বলেছি, তাদের দেখতে পেয়েছি। নবীন মুহুরীর বুদ্ধিহীন মুখে একটা অদ্ভুত ধরনের অবিশ্বাস ও ব্যঙ্গের ছাপ ফুটে উঠল। কিন্তু নিজের বুদ্ধির ওপর তার বোধহয় বিশেষ আস্থা না থাকাতে সে মেজবাবুর মুখের দিকে চাইলে। মেজবাবু এমন ভাব দেখালেন যে এ বদ্ধ উন্মাদের সঙ্গে আর কথা বলে লাভ কি আছে। তিনি কুঞ্জ নায়েবের দিকে এভাবে চাইলেন যে একে আর এখানে কেন, পাগলামি চড়ে বসলেই কি একটা করে ফেলবে এক্ষুনি। আমি আরো মরিয়া হয়ে বললাম, আপনি আমার কথা বিশ্বাস করুন আর নাই করুন, তাতে যে জিনিস সত্যি তা মিথ্যে হয়ে যাবে না। আমার মনে হয় আপনি আমার কথা বুঝতেও পারেননি। যার নিজের অভিজ্ঞতা না হয়েছে সে এসব বুঝতে পারবে না।
এ কথা এতদিনই আমি বুঝেছি। খুব বেশি লেখাপড়া শিখলেই বা খুব বুদ্ধি থাকলেই যে বোঝা যায় তা নয়। আচ্ছা, একটা কথা আপনাকে বলি। আমি যে ঘরটাতে থাকি ওর ওপাশে যে ছোট্ট বাড়িটা আছে, ভাঙা রোয়াকজার সামনে, ওখানে আমি একজন বড় মানুষের অস্তিত্ব অনুভব করতে পেরেছি। কি করে পেরেছি সে আমি নিজেই জানি নে। খুব তামাক খেতেন, বয়স অনেক হয়েছিল, খুব রাগী লোক ছিলেন। তিনি মারা গিয়েছেন কি বেঁচে আছেন তা আমি জানি নে। ওই জায়গাটায় গেলেই এই ধরনের লোকের কথা আমার মনে হয়। বলুন তো, ওখানে কেউ ছিলেন এরকম? কুঞ্জ নায়েবের সঙ্গে মেজবাবুর অর্থসূচক দৃষ্টি বিনিময় হল। মেজবাবু শ্লেষের সঙ্গে বললেন, তোমাকে যতটা সিম্পল ভেবেছিলাম তুমি তা নও দেখছি। তোমার মধ্যে ভণ্ডামিও বেশ আছে। তুমি বলতে চাও তুমি এতদিন এখানে এসেছো, তুমি কারো কাছে শোনোনি ওখানে কে থাকতো? আপনি বিশ্বাস করুন, আমি তা শুনিনি। কে আমায় বলেছে আপনি খোঁজ নিন। ওখানে আমাদের আগেকার নায়েব ছিল, ওটা তার কোয়ার্টার ছিল। সে বছর 4 আগে মারা গিয়েছে। শোনোনি এ কথা? না, আমি শুনিনি। আরও কথা বলি, শুনুন। আপনার ছেলে হওয়ার আগের দিন কলকাতার আপিসে আপনাকে কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম একটি খোকা দাঁড়িয়ে আছে, দরজা খুলে মেজ বৌরানী এসে তাকে নিয়ে গেলেন। এ কথা বলেছিলাম কি না? মনে করে দেখুন। হ্যাঁ, আমার খুব মনে আছে। সেও তুমি জানতে না যে আমার স্ত্রী আসন্ন প্রসবা ছিল? যদি আমি বলি তুমি একটা বেশ চাল চেলেছিলে, যে কোনো একটি সন্তান তো হতোই। তুমি অন্ধকারে ঢিল ছুঁড়েছিলে, দৈবাত লেগে গিয়েছিল। শার্লাটানরা তো ওই রকম বুজরুকি করে। আমি কি বিশ্বাস করি ওসব ভেবেছ? বুজরুকি কিসের বলুন? আমি কি তার জন্য আপনার কাছে কিছু চেয়েছিলাম, বা আর কোনোদিন সে কথার কোনো উল্লেখ করেছিলাম? আমি জানি আমার এ একটা ক্ষমতা। ছেলেবেলায় দার্জিলিংয়ের চা বাগানে আমরা ছিলাম, তখন থেকে আমার এ ক্ষমতা আছে। কিন্তু এ দেখিয়ে আমি কখনো টাকা রোজগারের চেষ্টা তো করিনি কারুর কাছে, বরং বলিনি। মেজবাবু অসহিষ্ণুভাবে বললেন, অল ফিডোলাস্টিক। মনের ব্যাপার তুমি কিচ্ছু জানো না। তোমাকে বোঝাবার উপায় আমার নেই। ইট প্লেস কুইয়ার ট্রিক্স উইথ আস। যদি ধরে নিই তুমি মিথ্যেবাদী নও, ইউ মে বি এ সেলফ ডিলিউডেড ফুল, এবং আমার মনে হয় তুমি তাই, আর কিছু নয়। যাও এখন। আমি চলে এলাম। নবীন মুহুরী আমার পিছু পিছু এসে বললে, তোমার সাহস আছে বলতে হবে। মেজবাবুর সঙ্গে এমন তর্ক আজ পর্যন্ত কেউ করেনি। না, যা হোক তোমার সাহস আছে। আমার তো ভয় হচ্ছিল, এই বুঝি মেজবাবু রেগে ওঠেন। আমি জানি নবীনই আমার নামে লাগিয়েছিল, কিন্তু এ নিয়ে ওর সঙ্গে কথা কাটাকাটি করবার প্রবৃত্তি আমার হলো না। কেবল একটা কথা ওকে বললাম, দেখো নবীনদা, চাকুরির ভয় আমি আর করিনি। যে জন্যে চাকুরি করছিলাম সে কাজ মিটে গিয়েছে। এখন আমার চাকরি করলেও হয়, না করলেও হয়। ভেবো না, আমি নিজেই শিগগির চলে যাব ভাই। কদিন ধরে একটা কথা ভাবছিলাম। এই যে এতগুলো পাড়া গেয়ে গরিব চাষি লোক এখানে পুজো দিতে এসেছিল, এরা সকলেই মূর্খ। ভগবানকে এরা সেভাবে জানে না। এরা চেনে বটতলার গোঁসাইকে। কে বটতলার গোঁসাই? হয়তো একজন ভক্ত বৈষ্ণব, গ্রাম্য লোক, বছর 50 আগে থাকতো ওই বটতলায়। সেই থেকে লৌকিক প্রবাদ এবং বোধহয় মেজবাবুদের অর্থগৃহ্ণতা দুটো মিলে বটতলাকে করেছে পরম তীর্থস্থান। কোথায় ভগবান, কোথায় প্রথিতযশা ঐতিহাসিক অবতারের দল? এই বিপুল জনসংঘ তাদের সন্ধানই রাখে না হয়তো। এদের এ কি ধর্ম? ধর্মের নামে ছেলে খেলা। কিন্তু নিমচাঁদকে দেখেছি, তার সরল ভক্তি, তাদের ত্যাগ, তার স্ত্রীর চোখে যে অপূর্ব ভাবদৃষ্টি বা সকল ধর্ম বিশ্বাসের উৎসমুখ, এসব কি মূল্যহীন, ভিত্তিহীন, জলজ শ্যাওলার মতো মিথ্যার মহাসমুদ্রে ভাসমান? এরকম কত নিমচাঁদ এসেছিল মেলায়। জ্যাঠাইমাদের আচারের শেকলে আষ্টে পৃষ্ঠে বাঁধা ঐশ্বর্যের ঘটা দেখানো দেবার্চনার চেয়ে এ আমার কাছে ভালো লেগেছে। ঘুষুরির সেই ষষ্ঠী মন্দিরের মতো। কোন দেবতার কাছে নিমচাঁদের 3টে টাকার ভোগ অর্ঘ্য গিয়ে পৌঁছল জীবনের শেষ নিঃশ্বাসের সঙ্গে পরম ত্যাগে
সে যা নিবেদন করলে। আর একটা কথা বুঝেছি, কাউকে কোনো কথা বলে বুঝিয়ে বিশ্বাস করানো যায় না। মনের ধর্ম মেজবাবু আমায় কি শেখাবেন? আমি এটুকু জেনেছি নিজের জীবনে, মানুষের মন কিছুতেই বিশ্বাস করতে চায় না সে জিনিসকে যা ধরাছোঁয়ার বাইরের। আমি যা নিজের চোখে কতবার দেখলুম বাস্তব বলে জানি। ঘরে বাইরে সব লোক বললে ও মিথ্যে। পণ্ডিত ও মূর্খ এখানে সমান। ধরাছোঁয়ার গণ্ডির সীমানা পার হয়ে কারুর মন অন্তত অজানার দিকে পাড়ি দিতে চায় না। যা সত্যি তা কি মিথ্যা হয়ে যাবে? কলকাতায় ফিরে এলাম বড়বাবুর মেয়ের বিবাহ উপলক্ষে। জামাইকে বিয়ের রাত্রে বেবি অস্টিন গাড়ি যৌতুক দেওয়া হলো। বিবাহ মণ্ডপের মেড়াপ বাঁধতেও ফুল দিয়ে সাজাতেই ব্যয় হলো 800 টাকা। বিয়ের পরে ফুলশয্যার তত্ত্ব সাজাতে 8-10 জন লোক হিমশিম খেয়ে গেল। ছোটবাবুর বন্ধুবান্ধবদের একদিন পৃথক ভোজ হলো। সেদিন শখের থিয়েটারে 1000 টাকা গেল এক রাত্রে। তবুও তো শুনলাম এ তেমন কিছু নয়, এরা পাড়া গাঁয়ের গৃহস্থ জমিদার মাত্র, খুব বড় মানুষই করবে কোথা থেকে। ফুলশয্যার তত্ত্ব সাজাতে খুব খাটুনি হলো। 2 মণ দই, 1/2 মণ ক্ষীর, 1 মণ মাছ, লরি বোঝাই তরিতরকারি, 40খানা সাজানো থালায় নানান ধরনের তত্ত্বের জিনিস। সব বন্দোবস্ত করে তত্ত্ব বার করে ঝি চাকরের শাড়ি সাজাতে ও তাদের রওনা করতে সে এক রাজসূয় ব্যাপার। ওদের রঙিন কাপড় পরা ঝি চাকরের লম্বা শাড়ির দিকে চেয়ে মনে হলো এই বড় মানুষের খরচের দরুন নিমচাঁদের স্ত্রী 3টে টাকা দিয়েছে। অথচ এই হিমবর্ষী অগ্রহায়ণ মাসের রাত্রে হয়তো সে অনাথা বিধবার খেজুর ডালের ঝাঁপে শীত আটকাচ্ছে না। সেই যে বুড়ি যার গলা কাঁপছিল, তার সেই ধার করে দেওয়া 8 আনা পয়সা এর মধ্যে আছে। ধর্মের নামে এরা নিয়েছে, ওরা স্বেচ্ছায় হাসি মুখে দিয়েছে। সব মিথ্যে। ধর্মের নামে এরা করেছে ঘোর অধর্ম ও অবিচারের প্রতিষ্ঠা। বটতলার গোসাই এদের কাছে ভোগ পেয়ে এদের বড় মানুষ করে দিয়েছে, লক্ষ গরিব লোককে মেরে। জ্যাঠামশাইদের গৃহদেবতা যেমন তাদের বড় করে রেখেছিল, মাকে, সীতাকে ও ভুবনের মাকে করেছিল ওদের কৃতদাসী। সত্যিকার ধর্ম কোথায় আছে? কি ভীষণ মোহ, অনাচার ও মিথ্যার কুহকে ঢাকা পড়ে গেছে দেবতার সত্য রূপ সেদিন, যেদিন থেকে এরা হৃদয়ের ধর্মকে তুলে অর্থহীন অনুষ্ঠানকে ধর্মের আসনে বসিয়েছে। দাদার একখানা চিঠি পেয়ে অবাক হয়ে গেলাম। দাদা যেখানে কাজ করে সেখানে এক গরিব ব্রাহ্মণের একটিমাত্র মেয়ে ছিল। ওখানকার সবাই মিলে ধরে পড়ে মেয়েটির সঙ্গে দাদার বিয়ে দিয়েছে। দাদা নিতান্ত ভালো মানুষ, যে যা বলে কারো কথা ঠেলতে পারে না। কাউকে জানানো হয়নি, পাছে কেউ বাধা দেয় তারাই জানতে দেয়নি। এদিকে জ্যাঠামশাইয়ের ভয় বাড়িতে বউ নিয়ে যেতে সাহস করছে না। আমায় লিখেছে সে বড় বিপদে পড়েছে, এখন সে কি করবে। চিঠির বাকি অংশটা নববধূর রূপগুণের উচ্ছ্বসিত সুখ্যাতিতে ভর্তি। জিতু, আমার মনে বড় কষ্ট, বিয়ের সময় তোকে খবর দিতে পারিনি। তুই একবার অবশ্যই আসবি। তোর বৌদিদির বড় ইচ্ছে তুই একবার আসিস। মায়ের সম্বন্ধে কি করি আমায় লিখবি। সেখানে তোর বৌদিকে নিয়ে যেতে আমার সাহসে কুলোয় না। ওরা ঠিক কুলীন ব্রাহ্মণ নয়, আমাদের স্বঘরও নয়, অত্যন্ত গরিব। আমি বিয়ে না করলে মেয়েটি পার হবে না সবাই বললে, তাই বিয়ে করেছি। কিন্তু তোর বৌদিদি বড় ভালো মেয়ে, ওকে যদি জ্যাঠামশাই ঘরে নিতে না চান, কি অপমান করেন, সে আমার সহ্য হবে না। পত্র পড়ে বিস্ময় ও আনন্দ দুই হলো। দাদা সংসারে বড় একা ছিল, ছেলেবেলা থেকে আমাদের জন্য খাটছে, জীবনটাই নষ্ট করল। সেজন্যে অথচ ওর দ্বারা না হলো বিশেষ কোনো উপকার মায়ের ও সীতার, না হলো ওর নিজের। ভালোই হয়েছে, ওর মতো স্নেহপ্রবণ ত্যাগী ছেলে যে একটি আশ্রয়নীর পেয়েছে, ভালোবাসার ও ভালোবাসা পাবার পাত্র পেয়েছে, এতে ওর সম্বন্ধে নিশ্চিন্ত হলুম। কত রাত্রে শুয়ে শুয়ে দাদার দুঃখের কথা ভেবেছি। মাকে কাছে নিয়ে আসতে পত্র লিখে দিলাম দাদাকে। জ্যাঠামশাইয়ের বাড়িতে রাখবার আর দরকার নেই, আমি শিগগিরই গিয়ে দেখা করব। মাঘ মাসের প্রথমে আমি চাকরি ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লাম। মনে কেমন একটা উদাস ভাব,
কিসের একটা অদম্য পিপাসা। আমার মনের সঙ্গে যা খাপ খায় না তা আমার ধর্ম নয়। ছেলেবেলা থেকে আমি যে অদৃশ্য জগতের বারবার সম্মুখীন হয়েছি, অথচ যাকে কখনো চিনিনি বুঝিনি, তার সঙ্গে যে ধর্ম খাপ খায় না সেও আমার ধর্ম নয়। অথচ চারিদিকে দেখছি সবাই তাই। তারা সৌন্দর্যকে চেনে না, সত্যকে ভালোবাসে না। কল্পনা এদের এত পঙ্গু যে খোঁটায় বদ্ধ হয়ে ঘাস জল খাচ্ছে গরুর মতো, তার বাইরে ঊর্ধ্বের নীলাকাশের দেবতার যে সৃষ্টি বিপুল ও অপরিমেয়, এরা তাকে চেনে না। বছরখানেক ঘুরে বেড়ালুম নানা জায়গায়। কতবার ভেবেছি একটা চাকরি দেখে নেব, কিন্তু শুধু ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু ভালো লাগতো না। যেখানে শুনতাম কোনো নতুন ধর্ম সম্প্রদায় আছে কি সাধু সন্ন্যাসী আছে, সেখানে যেন আমার যেতেই হবে এমন হয়েছিল। কালনার পথে গঙ্গার ধারে একদিন সন্ধ্যা হয়ে গেল। কাছেই একটা ছোট গ্রাম, চাষি কৈবর্তের বাস। ওখানেই আশ্রয় নেব ভাবলাম। পরিষ্কার পরিচ্ছন্ন খড়ের ঘর, বেশ নিকানো পুছনো, উঠোন পর্যন্ত এমন পরিষ্কার যে সিঁদুর পড়লে উঠিয়ে নেওয়া যায়। সকলের ঘরেই ধানের ছোট বড় গোলা, বাড়ির সামনে পিছনে ক্ষেত খামার। ক্ষেতের বেড়ায় মটরশুঁটির ঝাড়ে সাদা গোলাপি ফুল ফুটে মিষ্টি সুগন্ধে সন্ধ্যার অন্ধকার ভরিয়ে রেখেছে। একজন লোক গোয়াল ঘরে গরু বাঁধছিল। তাকে বললাম, এখানে থাকবার জায়গা কোথায় পাওয়া যাবে? সে বললে, কোত্থেকে আসা হচ্ছে আপনারা? ব্রাহ্মণ শুনে নমস্কার করে বললে, ওইদিকে একটু এগিয়ে যান, আমাদের অধিকারী মশাই থাকেন, তিনি ব্রাহ্মণ, তার ওখানে দিব্যি থাকার জায়গা আছে। একটু দূরে গিয়ে অধিকারীর ঘর। উঠোনের একপাশে একটা লেবু গাছ, বড় আটচালা ঘর, উঁচু মাটির দাওয়া। একটি ছোট ছেলে বললে, অধিকারী বাড়ি নেই, হলুদ পুকুরে কীর্তনের বায়না নিয়ে গাইতে গিয়েছে, কাল আসবে। আমি চলে যাচ্ছি এমন সময় একটি মেয়ে ঘরের ভেতর থেকে বললে, চলে কেন যাবেন? পায়ের ধুলো দিয়েছেন যদি রাতে এখানে থাকুন না কেনে? কথার মধ্যে রাঢ় দেশের টান। মেয়েটি তারপর এসে দাওয়ায় দাঁড়ালো। বছর 27-28 হবে, রং ফর্সা, হাতে টেমির আলোয় কপালের উল্কি দেখা যাচ্ছে। মেয়েটি দাওয়ায় একটা মাদুর বিছিয়ে দিলে, এক ঘটি জল নিয়ে এলো। আমি হাত পা ধুয়ে সুস্থ হয়ে বসলে মেয়েটি বললে, রান্নার কি জোগাড় করে দেব ঠাকুর? আমি বললাম, আপনারা যা রাঁধবেন তাই খাবো। রাত্রে দাওয়ায় শুয়ে রইলাম। পরদিন দুপুরের পরে অধিকারী মশাই এলো। পেছনে জন 3 লোক, একজনের পিঠে একটা খোল বাঁধা। তামাক খেতে খেতে আমার পরিচয় নিলে। খুব খুশি হলো আমি এসেছি বলে। বিকেলে উল্কি পড়া স্ত্রীলোকটির সঙ্গে কি নিয়ে তার ঝগড়া বেঁধে গেল। স্ত্রীলোকটি বলছে শুনলাম, এমন যদি করবি মিনসে তবে আমি বলরামপুরে চলে যাব। কে তোর মুখ নাড়ার ধার ধারে? একটা পেট চলে যাবে ঢের, সেজন্য তোর তোয়াক্কা রাখি ভেবেছিস? আগুনে জল পড়ার মতো অধিকারীর রাগ একদম শান্ত হয়ে গেল। রাত্রে ওদের উঠোনে প্রকাণ্ড কীর্তনের আসর বসল। রাত 3টে পর্যন্ত কীর্তন হলো। আসর শুদ্ধ সবাই হাত তুলে নাচতে শুরু করলে। হঠাৎ 2-3 ঘন্টা উদ্দণ্ড নৃত্যের পরে ক্লান্ত হয়ে পড়ার দরুনই হোক বা বেশি রাত হওয়ার জন্যেই হোক, তারা কীর্তন বন্ধ করলে। আমি যেতে চাই, ওরা, বিশেষ করে সেই স্ত্রীলোকটি আমায় যেতে দেয় না। কি যত্ন সে করলে! আরও একটা দেখলাম, অধিকারীকেও সেবা করে ঠিক কৃতদাসীর মতো। মুখে এদিকে যখন তখন যা তা শুনিয়ে দেয়, তার মুখের কাছে দাঁড়াবার সাধ্য নেই অধিকারীর। যাবার সময় মেয়েটি দিব্যি করিয়ে নিলে যে আমি আবার আসব। বললে, তুমি তো ছেলে মানুষ, যখন খুশি আসবে, মাঝে মাঝে দেখা দিয়ে যাবে। তোমার খাওয়ার কষ্ট হচ্ছে এখানে, মাছ মিলে না, মাংস মিলে না, বৈশাখ মাসে এসো, আম দিয়ে দুধ দিয়ে খাওয়াবো। কি সুন্দর লাগলো ওর স্নেহ। আমার সেই দর্শনের ক্ষমতাটা ক্রমেই যেন চলে যাচ্ছে। এই দীর্ঘ 1 বছরের মধ্যে মাত্র একটিবার জিনিসটি ঘটেছিল। ব্যাপারটা যেন স্বপ্নের মতো। তারই ফলে আটঘরায় ফিরে আসতে হচ্ছে। সেদিন দুপুরের পরে একটি গ্রাম্য ডাক্তারের ডিসপেন্সারির ঘরে বেঞ্চিতে শুয়ে বিশ্রাম করছি। ডাক্তারবাবু জাতিতে মাহিষ্য।
সর্বদা ধর্মকথা বলতেও শুনতে ভালোবাসে বলে আমায় ছাড়তে চাইত না। সব সময় কেবল ঘ্যান ঘ্যান করে ওইসব কথা পেরে আমার প্রাণ অতিষ্ঠ করে তুলেছিল। আমি ধর্মের কথা বলতেও ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। ভাবছি শুয়ে শুয়ে কাল সকালে এর এখান থেকে চলে যাব। এমন সময় একটু তন্দ্রা মতো এলো। তন্দ্রা ঘরে মনে হলো আমি একটা ছোট্ট ঘরের কুলুঙ্গি থেকে বেদানা ভেঙে কার হাতে দিচ্ছি। যার হাতে দিচ্ছি সে তার রোগজীর্ণ হাত অতি কষ্টে একটু করে তুলে বেদানা নিচ্ছে। আমি যেন ভালো দেখতে পাচ্ছি নে। ঘরটার মধ্যে ধোঁয়া ধোঁয়া কুয়াশা। বার কতক এইরকম বেদানা দেওয়া নেওয়ার পরে মনে হলো রোগীর মুখ আর আমার মায়ের মুখ এক। তন্দ্রা ভেঙে মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠল এবং সেই দিনই সেখান থেকে 18 মাইল হেঁটে এসে ফুলসরা ঘাটে স্টিমার ধরে পরদিন বেলা 10টায় কলকাতা পৌঁছলাম। মায়ের নিশ্চয়ই কোনো অসুখ করেছে, আটঘরা যেতেই হবে। শিয়ালদা স্টেশনের কাছে একটা দোকান থেকে আঙুর কিনে নেব ভাবলাম। পকেটেও বেশি পয়সা নেই। পয়সা গুনছি দাঁড়িয়ে। এমন সময় দূর থেকে মেয়েদের বিশ্রাম ঘরের সামনে দণ্ডায়মানা একটি নারী মূর্তির দিকে চেয়ে আমার মনে হলো দাঁড়ানোর ভঙ্গিটা আমার পরিচিত। কিন্তু এগিয়ে গিয়ে দেখতে পারলাম না। আঙুর কিনতে চলে গেলাম। ফিরবার সময় দেখি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে একটি 25-26 বছরের যুবকের সঙ্গে দাঁড়িয়ে শ্রীরামপুরের ছোট বউ ঠাকরুন। আমি কাছে যেতেই বউ ঠাকরুন চমকে উঠলেন প্রায়। বললেন, আপনি কোত্থেকে আসছেন? এমন চেহারা। আমি বললুম, আপনি একটু আগে মেয়েদের ওয়েটিং রুমের কাছে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, এই যে আমরা এখন এলাম যোগবাণীর গাড়িতে। আমরা শ্রীরামপুরে যাচ্ছি। ইনি মেজদা। একে দেখেন কি কখনো? যুবকটি আমায় বললে, আপনি তাহলে একটু দাঁড়ান দয়া করে, আমি একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসি। এখানে দরে বনছে না। সে চলে গেল। ছোট বউ ঠাকরুন বললে, মা গো, কি কালীমূর্তি চেহারা হয়েছে। বর্দি বলছিল আপনি নাকি কোথায় চলে গিয়েছিলেন, খোঁজ নেই। সত্যি? নিতান্ত মিথ্যে কি করে বলি? তবে সম্প্রতি দেশে যাচ্ছি। ছোট বউ ঠাকরুন হাসি মুখে চুপ করে রইলেন একটু। তারপর বললেন, আপনার মতো লোক যদি কখনো দেখে থাকি, আপনার পক্ষে সবই সম্ভব। জানেন, আপনি চলে আসবার পর বর্দির কাছ থেকে আপনার সম্বন্ধে অনেক কথা জিজ্ঞেস করে করে শুনেছি। তখন কি অত জানতাম? বর্দি বাপের বাড়ি গিয়েছে আশ্বিন মাসে। আপনার সঙ্গে দেখা হবে খন। আচ্ছা, আর শ্রীরামপুরে গেলেন না কেন? এত করে বললাম, রাখলেন না কথা। আমার উপর রাগ এখনো যায়নি বুঝি? রাগ কিসের? আপনি কি সত্যি ভাবেন আমি আপনার উপর রাগ করেছিলাম? ছোট বউ ঠাকরুন নত মুখে চুপ করে রইলেন। বলুন। ছোট বউ ঠাকরুন নত মুখেই বললেন, ও কথা থাক। আপনি এরকম করে বেড়াচ্ছেন কেন? পড়াশোনা করলেন না কেন? সেসব অনেক কথা, সময় পাই তো বলবো একদিন। আসুন না আজ আমাদের সঙ্গে শ্রীরামপুরে। দিন কতক থেকে যান। কি চেহারা হয়ে গিয়েছে আপনার। সত্যি আসুন আজ। না, আজ নয়। দেশে যাচ্ছি, খুব সম্ভব মায়ের বড় অসুখ। ছোট বউ ঠাকরুন বিস্ময়ের সুরে বললেন, কই, সে কথা তো এতক্ষণ বলেননি। সম্ভব মানে কি? চিঠি পেয়েছেন তো? কি অসুখ? একটু হেসে বললাম, না, চিঠি পাইনি। আমার ঠিকানা কেউ জানতো না, স্বপ্নে দেখেছি। ছোট বউ ঠাকুরুন একটু চুপ করে থেকে মৃদু শান্ত সুরে বললেন, আমি জানি। তখন জানতাম না আপনাকে, তখন তো বয়সও আমার কম ছিল। বর্দি তারপর বলেছিল, একটা কথা রাখবেন, চিঠি দেবেন একখানা, অন্তত একখানা লিখে খবর জানাবেন। ছোট বউ ঠাকুরুন আগের চেয়ে সামান্য একটু মোটা হয়েছেন, আর চোখে সে বালিকা সুলভ তরল ও চপল দৃষ্টি নেই। মুখের ভাব আগের চেয়ে গম্ভীর। আমি হেসে বললাম, আমি চিঠি না দিলেও শৈলদীর কাছ থেকেই তো সব জানতে পারবেন। এই সময় ওর মেজদা ট্যাক্সিতে চড়ে এসে হাজির হলেন। আমি বিদায় নিলুম। সন্ধ্যার সময় আটঘরা পৌঁছে দেখি সত্যি মায়ের অসুখ। আমাদের ঘরখানায় মেঝের ওপর পাতা বিছানায় মা শুয়ে। অন্ধকারে আমায় চিনতে না পেরে ক্ষীণ স্বরে বললে, কে ওখানে?
হারু। তারপর আমায় দেখে কেঁদে উঠে বললেন, কে জিতু? আয় বাবা আয়, এতদিন পরে মাকে মনে পড়ল তোর? আর এই বালিশের কাছে আয়। ও মা, এ কি হয়ে গিয়েছিস রে? রোগা কালো চেহারা, ওরা সত্যিই বলতো তো? মা একটি ঘরে শুয়ে, জনপ্রাণী কেউ কাছে নেই। সন্ধ্যা হব হব, ঘরে একটা আলো পর্যন্ত কেউ জ্বালেনি। এমনই বাড়ি বটে। কেন এত ছেলে মেয়ে বউ বাড়িতে একজন কাছে থাকতে নেই? অথচ কিন্তু পরের দোষ দিয়ে লাভ কি? আমি বা কোথায় ছিলুম এতদিন? বললাম, মা দাদা কোথায়? সীতা আসেনি? মা নিঃশব্দে কাঁদতে লাগলেন। বললেন, ওরা কেউ চিঠি দেয় না বলে বলে আজ বুঝি হারু একখানা পত্র দিয়েছে সীতাকে। কদিন অসুখ হয়েছে তোমার মা? ওরা কেউ দেখে না? জ্যাঠাইমা কাকিমারা আসে না? ভুবনের মা মাঝে মাঝে আসে, এই বিকেলে সাবু দিয়ে গেল। তা সাবু কি খেতে পারি? ওই রয়েছে বাটিতে। ছোট বউ এসেছিল বিকেলবেলা। বটঠাকুর বাড়ি নেই বুঝি, আর কেউ এদিক মারায় না। তারপর আমার গায়ে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ রে জিতু, তুই নাকি সন্ন্যাসী হয়ে গিয়েছিস। দিদি, হারু, মেজ বউ, ঠাকুরপোড়া সবাই বলে। সত্যি? বলে সে আর আসবে না, সে কোন দিকে বেরিয়ে চলে গিয়েছে, তার ঠিকানা কেউ জানে না। আমি ভাবি জিতু আমায় ভুলে যাবে, এমনি হবে। আবার ভাবি আমার কপাল খারাপ, নইলে এসব হবেই বা কেন? ভেবে ভেবে রাত জেগে বসে থাকি। কেঁদো না কেঁদো না, ছি, ওসব মিথ্যে কথা। কে বলেছে সন্ন্যাসী হয়েছি? এই দেখো না, সাদা কাপড় পরনে। সন্ন্যাসী কি সাদা কাপড় পরে? মনে বড় অনুতাপ হলো। কি অন্যায় কাজ করেছি এতদিন এভাবে ঘুরে ঘুরে বেরিয়ে। আর এদেরও কি অন্যায়? সবাই মিলে মাকে এমন করে ভয় দেখানোই বা কেন? মা সরল মানুষ, সকলের কথা বিশ্বাস করেন। কিন্তু আমার দোষ ছিল না। আমি ভেবেছিলাম মা আছেন দাদার কাছে, নিশ্চিন্ত ছিলুম অনেকটা সেজন্যে। জিজ্ঞেস করলাম, মা দাদা তোমায় নিয়ে যায়নি? সে অনেক কথা। নিতু নিতেও এসেছিল। বটঠাকুর বললেন, যাও, কিন্তু আমার এখানে আর আসতে পাবে না। সীতার শ্বশুরবাড়ির লোক ভালো না এখন দেখছি, তারাও বটঠাকুরের হাতের লোক। বললে তাহলে মেয়ে জামাইয়ের সঙ্গে সম্বন্ধ ঘুচে যাবে, মেয়ে তারা আর পাঠাবে না। বৌমাকেও এখনো দেখিনি, এমনি আমার কপাল। বটঠাকুর সে বউকে এ বাড়ি নাকি ঢুকতে দেবে না। তা নিতু আমায় লিখলে, মা এই কটা মাস যাক, কোথায় নাকি ভালো চাকরি পাবে। এখানে পাড়া গাঁয়ের বাসাও পাওয়া যায় না। আমি আবার গিয়ে ওর শ্বশুর বাড়ি উঠব, সেটা ভালো দেখাবে না। মাঘ মাসে একেবারে নিয়ে যাবে এখান থেকে। এই তো নিতু ও মাসেও এসেছিল। আহা, বাছাকে কি অপমান করলে সবাই মিলে। আমার কপালে কেবল চারদিকে অপমান ছাড়া আর কিছু জোটে না। কেন চাকরি ছেড়ে দিলাম, কেন এভাবে ঘুরে ঘুরে বেড়াই? এখন দেখছি সীতার বিবাহ হয়ে গেলেই আমার কর্তব্য শেষ হয়েছে, ভাবা উচিত ছিল না। মাকে আমি উপেক্ষা করে এসেছি এতদিন। দাদা সাধ্যমতো অবশ্যই করেছে, কিন্তু আমি কিছুই করিনি। কেন আমার এমন ধারা মতিগতি হলো? কোথায় আমার কর্তব্য, সে সম্বন্ধে আমি অন্ধ ছিলাম কেন? লজ্জিত অনুতপ্ত স্বরে বললাম, মা আঙুর খাবে? আঙুর এনেছি, ভালো আঙুর শিয়ালদা থেকে। ভূতকে বললাম একটা আলো দিয়ে আয়, তা দেয়নি দেখছি। বলতে বলতে ছোট কাকিমা ঘরের দোরের কাছে এসে আমায় দেখে থমকে দাঁড়িয়ে বললেন, কে বসে ওখানে? আমি অপরাধীর মতো কুণ্ঠিত স্বরে বললাম, আমি কাকিমা। এগিয়ে এসে বললেন, কে নিতু? না আমি। কাকিমা অবাক হয়ে বললেন, ও মা, জিতু যে দেখছি, কোত্থেকে? কি ভাগ্যি তোমার মায়ের। তারপর কি মনে করে? আমি মাথা হেঁট করে বসে রইলাম, কি আর বলবো। কাকিমা বললেন, তোমার কাণ্ডজ্ঞান যে কবে হবে তা ভেবেই পাইনে। একেবারে এই কটা বছর নিরুদ্দেশ নিখোঁজ, আর এই এভাবে মাকে ফেলে রেখে।
তোমাদের একটু জ্ঞান নেই যে এটা কার বাড়ি? এখানে কে দেখে তোমার মাকে? সবই তো জানো, বয়স হয়েছে, এখনো বুদ্ধি হলো না। বড়ঠাকুর বাড়ি নেই, একটা ডাক্তার বদ্যি কে দেখায় তার নেই ঠিক। হরি ডাক্তারকে একবার আনতে হয়, টাকা কড়ি কি আছে? নেই বোধহয়, সে দেখেই বুঝেছি নেই। আচ্ছা, টাকা আমি দেব, এখন ভেবো না, ডাক্তার আনো। ছোট কাকিমার পায়ের ধুলো নেবার ইচ্ছে হলো। এ বাড়িতে সবাই পশু, সবাই অমানুষ। সত্যিকার মেয়ে বটে ছোট কাকিমা। রাত্রেই ডাক্তার এলো, ওষুধপত্রও হলো। দাদাকে পত্র দিলাম পরদিন সকালে। আমায় নিয়ে খুব হইচই হলো। জ্যাঠাইমা আমায় রান্নাঘরের দাওয়ায় বসে খেতে দেবেন না। আমি জাত বিচার মানি নে, বাগদি দুলে সবার হাতে খেয়ে বেড়াই। এসব কথা কে এসে এ গাঁয়ে বলেছে? নানান রকম অলংকার দিয়ে কথাটা রাষ্ট্র হয়েছে গাঁয়ে। মায়ের অবস্থা শেষ রাত থেকে বড় খারাপ হলো। সকালে আমাকে আর চিনতে পারেন না, ভুল বকতেও লাগলেন। সন্ধ্যার সময় একটা মিটমিটে টেমি জ্বলছে ঘরের মেঝেতে। আমি একা বসে আছি মায়ের শিয়রে। এমন সময় বাইরের উঠোনে একখানা গরুর গাড়ি এসে দাঁড়াবার শব্দ হলো। একটু পরেই ব্যস্ত সমস্তভাবে মাটিতে আঁচল লুটোতে লুটোতে সীতা ঘরে ঢুকলে। আমায় দেখে বললে, ছোটদা, মা কেমন আছেন ছোটদা? আমি ওর দিকে চেয়ে রইলাম। সীতা একেবারে বদলে গিয়েছে। মাথায় কত বড় হয়েছে, দেখতেও কি সুন্দর হয়েছে, ওকে চেনা যায় না আর। মাকে বললাম, মা, ও মা, সীতা এসেছে। মা চাইলেন, কি বললেন বোঝা গেল না। বোধহয় বুঝতে পারলেন না যে সীতা এসেছে। সীতা খুব শক্ত মেয়ে, সে কেঁদে কেটে আকুল হয়ে পড়ল না। আমায় বললে, ছোটদা, আমার বালা জোড়াটা দিচ্ছি, তাই দিয়ে ভালো ডাক্তার নিয়ে এসো। এখানকার হরি ডাক্তার তো, তার কাজ নয়। আমি অক্ষমতার লজ্জায় কুণ্ঠিত সুরে বললাম, তারপর তো শ্বশুরবাড়ির লোকে তোকে বকবে, সে কি করে হয়? সীতা বললে, ইস, বকবে কিসের জন্য? বালা কি ওদের? মায়ের বালা মা দিয়েছিলেন বিয়ের সময়, বাবা গড়িয়ে দিয়েছিলেন মাকে। তুমি বালা নিয়ে যাও, তারপর ওরা যা বলে বলবে। এই সময় সীতার স্বামী ঘরে ঢুকল। আমি যেরকম চেহারা কল্পনা করেছিলাম, লোকটা তার চেয়েও খারাপ। কালো তো বটেই, পেট মোটা, বোধহয় পিলে আছে, কাঠখোট্টা গড়ন, চোয়ালের হাড় উঁচু, গায়ে একটা ছেলে মানুষের মতো ছিটের জামা, একটা রাঙা আলোয়ান, পায়ে ক্যাম্বিসের জুতো। আমায় দেখে দাঁত বার করে হেসে বললে, এই যে ছোটবাবু না, কখন আসা হলো? বড়বাবু বুঝি এখনো আসবার ফুরসত পাননি? তারপর অসুখটা কি? এখন কেমন আছেন? তারপর সে খানিকক্ষণ বসে থেকে বললে, বসো তোমরা, আমি জ্যাঠাইমাদের সঙ্গে দেখা করে আসি, একটু চায়ের চেষ্টাও দেখা যাক। গরুর গাড়িতে গা হাত পা ব্যথা হয়ে গিয়েছে। ওর কথার ভঙ্গিতে একটা চাষারে ভাব মাখানো। এই লোকটা সীতার স্বামী, সীতার মতো মেয়ের। সীতাকে আমরা সবাই মিলে উপেক্ষা করেছি। এই সময় হঠাৎ শৈলদিদির কথা আমার মনে পড়ল। শিয়ালদা স্টেশনে ছোট বউ ঠাকুরন বলেছিলেন শৈলদি এখানেই আছে। সীতার বালাজোড়াটা নেব না, ওকে তার জন্য অনেক দুঃখ পোয়াতে হবে সেখানে। ও যেরকম চাপা মেয়ে, কোনো অভিযোগ করবে না কখনো কারো কাছে। শৈলদিদির কাছ থেকে টাকা ধার নেব, মায়ের অসুখের পরে যে করেই হোক দেনা শোধ হবে। একবার বাড়ির মধ্যে গিয়ে দেখি সীতার স্বামী ওদের রান্নাঘরে বসে হুঁকো হাতে তামাক খেতে খেতে খুব গল্প জমিয়েছে। আমার খুঁড়তুতো জ্যাঠতুতো ভাইদের সকলেরই প্রায় বিয়ে হয়ে গিয়েছে এবং বউয়েরা সকলেই ওর শালাজ, তাদের সঙ্গে। রাত 10টার সময় শৈলদিদি এসে হাজির। আমায় দেখে বললে, এই যে সন্ন্যাসী ঠাকুর, ফিরে এসেছ দেখছি। এই যে সীতা, এসো এসো, সাবিত্রী সমান হও। কখন এলে ভাই? আমি শুনলাম এই খানিকটা আগে। আমাদের ও পাড়ায় কে খবর দেবে বলো? আমি আর সীতা শুধু ঘরে মায়ের পাশে বসে। সীতার স্বামী খেয়ে দিয়ে শুয়েছে, অবিশ্বাসে বসে থাকতে চেয়েছিল। আমি বলেছিলাম তার দরকার নেই, তুমি খেয়ে একটু বিশ্রাম করো, দরকার হলে ডাকবো রাত্রে। শৈলদিদিও রাত্রে থাকতে চাইলে, বললে, আজ রাতে লোকের দরকার,
তোরা দুটিতে মোটে বসে আছিস, আমি খেয়ে আসি, আমিও থাকব। আমি বললাম, না শৈলদি, আমরা দুজন আছি, ভগ্নিপতি এসেছে, তোমায় আর কষ্ট করতে হবে না। তারপর বাইরে ডেকে টাকার কথা বললাম। শৈলদি বললে, কত টাকা? গোটা 20 দাও গিয়ে এখন, কাল সকালেই আমি তাহলে চলে যাই ডাক্তার আনতে। তাহলে কাল সকালে যাবার সময় আমার কাছ থেকে নিয়ে যাবি, ওখান দিয়েই তো পথ, কেমন তো? ছোট কাকিমা এই সময় এলেন। শৈলদিকে দেখে বললেন, জিতুর মাকে নিয়ে বেজায় মুশকিল হয়েছে ভাই, ওরা ছেলে মানুষ, কি বা বোঝে, নিতু এখনো তো এলো না। হঠাৎ 4-5 দিনের জ্বরে যে মানুষ এমন হয়ে পড়বে তা কি করেই বা জানবো। তবুও তো জিতু কোথা থেকে ঠিক সময় এসে পড়েছিল, তাই রক্ষে। রাতে জ্যাঠাইমাও এসে খানিকটা বসে রইলেন। অনেক রাত্রে সবাই চলে গেল। আমি সীতাকে বললাম, তুই ঘুমিয়ে নে সীতা, আমি জেগে আছি, রাতে কোনো ভয় নেই। সকালবেলা 8টা-9টার পর থেকে মার অবস্থা খুব খারাপ হলো। 10টার পর দাদা এলো, সঙ্গে বৌদিদি ও দাদার খোকা। বৌদিদিকে প্রথম দেখেই মনে হলো শান্ত, সরল, সহিষ্ণু মেয়ে, তবে খুব বুদ্ধিমতী নয়, একটু অগোছালো, আনাড়ি ধরনের, নিতান্ত পাড়াগাঁয়ের মেয়ে, বাইরের কোথাও বেরোয়নি বিশেষ, এই বোধহয় প্রথম। কিছু তেমন দেখেও নি। গরম জলের বোতল পায়ে সেঁক করতে হবে শুনে ব্যাপারটা না বুঝতে পেরে সপ্রশ্ন দৃষ্টিতে বিপন্ন মুখে সীতার দিকে চেয়ে রইল। কাপড় চোপড় পরবার ধরনও অগোছালো, আজকালকার মতো নয়। বৌদিদি যেন বনে ফোটা শুভ্র কাঠমল্লিকা ফুল, তুলে এনে তোড়া বেঁধে ফুলের দোকানে সাজিয়ে রাখবার জিনিস নয়। আর একেবারে অদ্ভুত ধরনের মেয়েলি, ওর সবটুকুই নারীত্বের কমনীয়তা মাখানো। সীতা আমায় আড়ালে বললে, চমৎকার বৌদি হয়েছে ছোটদা। আহা, মা যদি একটিবারও চোখ মেলে দেখতেন, আমাদের কপাল। বেলা 3টের সময় মা মারা গেলেন। যে মায়ের কথা তেমন করে কোনোদিন ভাবিনি, আমাদের কাজে কর্মে, উদ্যমে, আশায়, আকাঙ্ক্ষায়, উচ্চাভিলাষে মায়ের কোনো স্থান ছিল না। সবাই মিলে যাকে উপেক্ষা করে এসেছি এতদিন, আজ সেই মা কত দূরে কোথায় চলে গেল। সেই মায়ের অভাবে হঠাৎ আমরা অনুভব করলাম অনেকখানি খালি হয়ে গিয়েছে জীবনের। ঘরের মধ্যে যেমন প্রকাণ্ড ঘরজোড়া খাট থাকে, আজন্ম তার উপর শুয়েছি, বসেছি, খেলেছি, ঘুমিয়েছি, সর্বদা কে ভাবে তার অস্তিত্ব আছে তো আছে। হঠাৎ একদিন খাটখানা ঘরে নেই, ঘরের পরিচিত চেহারা একেবারে বদলে গিয়েছে। সে ঘরই যেন নয়। একদিন সে ঘরের নিবিড় সুপরিচিত নিজস্বতা কোথায় হারিয়ে গেল। তখন বোঝা যায় ঘরের কতখানি জায়গা জুড়ে কি গভীর আত্মীয়তায় ওর সঙ্গে আবদ্ধ ছিল সেই চিরপরিচিত একঘেয়ে সেকেলে খাটখানা। ঘরের বিরাট ফাঁকা আর কিছু দিয়েই পূর্ণ হবার নয়। সীতার ধৈর্যের বাঁধ এবার ভাঙল। সে ছোট মেয়ের মতো কেঁদে আবদার করে যেন মাকে জড়িয়ে থাকতে চায়। মা আর সে দুজনে মিলে এই সংসারে সকালে সন্ধ্যায় দুবেলা খেটে দুঃখের মধ্যে দিয়ে পরস্পরের অনেক কাছাকাছি এসেছিল। সেসব দিনের দুঃখের সঙ্গিনী হিসেবে মা আমাদের চেয়েও ওর কাছে বেশি আপন, বেশি ঘনিষ্ঠ। অভাগী এতদিনে সত্যি সত্যি নিঃসঙ্গ হলো সংসারে। ওর স্বামী যে ওর কেউ নয়, সে আমার বুঝতে দেরি হয়নি এতটুকু, কিন্তু ও হয়তো এখনো তা বোঝেনি। দিন 2 পরে বৌদিদি দুপুরবেলা ওদের রান্নাঘরে একটা ঘড়া আনতে গিয়েছেন। জ্যাঠাইমা বলেছেন, ওখানে দাঁড়াও দাওয়াটাতে, অমনি হুট করে ঘরে ঢুকলে যে। বৌদিদি অবাক হয়ে বাইরে গিয়ে দাঁড়িয়েছেন। জ্যাঠাইমা ঘড়া বার করে দিয়েছেন দাওয়াতে, বৌদিদি নিয়ে এসেছে, কিন্তু বুঝতে পারিনি ব্যাপারটা কি। বুদ্ধিমতী মেয়ে হলে তখনই বুঝত। এ কথা তখন সে কাউকে বলেনি। পরদিন মেজো কাকা আমায় ডেকে বললেন, একটা কথা আছে শোনো, তোমার মায়ের কাজটা এখানে না করে অন্য জায়গায় গিয়ে করো। মানে তোমার দাদার বউয়ের এখানে তো পাক স্পর্শ হয়নি, বড় দাদাও নেই বাড়ি, এ অবস্থায় শ্রাদ্ধের সময় কেউ খেতে আসবে না। তোমার দাদার বউকে আমরা সেভাবে তো ঘরে নিইনি, এই বুঝে যা হয় ব্যবস্থা করো, বলো তোমার দাদাকে। তলায় তলায় এরা সীতার স্বামী গোপেশ্বরকে কি পরামর্শ দিয়েছেন জানি নে,
সে হঠাৎ বেঁকে দাঁড়িয়ে বললে চতুর্থী শ্রাদ্ধ সীতাকে বাড়ি নিয়ে গিয়ে করবে, অথচ আগে ঠিক হয়েছিল চতুর্থী শ্রাদ্ধ এখানেই হবে। কালই শ্রাদ্ধের দিন, সুতরাং আজই সে সীতাকে নিয়ে যেতে প্রস্তুত হলো। এর কোনো দরকার ছিল না। সীতা এখানে শ্রাদ্ধ করলে তাতে কোনো দোষ সমাজের মতেও হবার কথা নয়, কিন্তু সে কিছুতেই কথা শুনলে না। এই অবস্থায় বৌদিদিকে পেয়ে সীতা অনেকটা সান্ত্বনা পেয়েছিল, কিন্তু সে ওদের সইল না। বৌদিদির সঙ্গে সীতার বেশি মেশামেশিটা যেন গোড়া থেকেই আমার ভগ্নিপতি পছন্দ করেনি, নিজেই হোক আর ওদের পরামর্শেই হোক। যাবার সময় সীতা বৌদিদির গলা জড়িয়ে কাঁদতে লাগল। আমায় আড়ালে বললে, ছোটদা, আমায় বনবাসে ফেলে রেখে ভুলে থেকো না যেন, মাঝে মাঝে আসবে বলো। আর শোনো, বৌদি বড্ড ভালো মানুষ, ও এখনো জানে না যে ওর জন্যই মায়ের কাজ এখানে করতে দিচ্ছে না ওরা। এ কথা যেন বৌদিদির কানে না যায়, বলে দিও দাদাকে। বৌদিদিকে বুঝিয়ে দেওয়া হলো এখানে শ্রাদ্ধ করতে খরচ বেশি পড়বে, কারণ জ্যাঠামশাইদের নাম বেশি, লোকজন নিমন্ত্রণ করতে হয় অনেক। গঙ্গা তীরে শ্রাদ্ধের কাজ করলে অনেক কম খরচে হবে। বৌদিদি তাই বুঝে গেল। যাবার সময় আমাদের ঘরের চাবিটা ছোট কাকিমার হাতে দিয়ে বললুম, এ বাড়িতে আর আপন কাউকে বলে জানি নে কাকিমা। সীতার খোঁজ খবর মাঝে মাঝে একটু নিও, ওর তো এ বাড়ির সঙ্গে সম্পর্ক একরকম মিটেই গেল। ছোট কাকিমার চোখে জল এলো। বললেন, আমার কোনো ক্ষমতা নেই, নইলে নিতুর বউকে এ বাড়ি থেকে আজকে অন্য জায়গায় যেতে বলে। আমি বললুম, সে কথা বলো না কাকিমা, আমরা এখানে এসেছিলাম প্রার্থী হয়ে, পরের দয়ার উপর নির্ভর করে। এখানে কোনো অধিকার নেই আমাদের। কাকিমা বললেন, তুই ও কথা কি বলছিস জিতু? এ তোদের যে 7 পুরুষের ভিটে, জায়গা জমি আর দুখানা ইট থাকলেই বাকি আর গেলেই বাকি। এ ভিটেতে হারুর কি যোগেশের যে অধিকার, তোদের 2 ভাই তার চেয়ে 1 চুল কম নয়। ছোট কাকিমার এক মূর্তি দেখেছিলাম বাল্যে, এ আর এক মূর্তি। এই একজনই এ বাড়ির মধ্যে বদলে গিয়েছে একেবারে। গাড়িতে যেতে যেতে সেই কথাটা বারবার মনে হচ্ছিল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 10ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।